রোগ যেন নিত্যদিনের সঙ্গী প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাড়িতেই কম বেশি রোগের প্রাদুর্ভাব দেখা যায় এবং জীবনদায়ী ওষুধ সেগুলো তো লেগেই রয়েছে। আর ভাবুন তো, যদি এই জীবনদায়ী ওষুধ নকল হয়, জাল হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আতঙ্ক লাগছে তো। একটার পর একটা ঘটনাগুলো যেগুলো সামনে আসছে, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো বা এই ভয়টা এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে কাজ করছে। ডায়াবেটিসের ওষুধ হোক বা ক্যান্সারের ওষুধ বা প্রেশারের ওষুধ, সেক্ষেত্রে যে ওষুধগুলো সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী বা প্রায় প্রত্যেকটা বাড়িতে যে ওষুধগুলো সর্বোপরি মানুষজন ব্যবহার করে থাকেন, সেই ওষুধগুলো যদি জাল হয়, সেই ওষুধগুলো যদি নকল হয়, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। সেক্ষেত্রে এই ওষুধগুলো প্রত্যেকটা দিন মানুষকে খেতে হচ্ছে, কিন্তু সেই ওষুধ আসল নাকি নকল, এই প্রশ্নগুলো ঘটছে। তার কারণ ভবানীপুর থেকে শুরু করে উলুবেড়িয়া একটার পর একটা ঘটনা, যেখানে জাল ওষুধ চক্রের রমরমা, কোটি কোটি টাকার জাল ওষুধের রমরমা, তার হদিশ পাওয়া যাচ্ছে। আর এই যে বললাম, প্রেশার থেকে শুরু করে সুগার, তার থেকেও শুরু করে ক্যান্সার, জীবনদায়ী যে ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলো যদি নকল হয়, সেক্ষেত্রে তো ভয়ের ব্যাপার রয়েছেন। আর ধরুন আপনার কি উচ্চ রক্তচাপ রয়েছে, সেক্ষেত্রে যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, সেক্ষেত্রে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, সেই ওষুধগুলো নকল নয় তো? এই প্রশ্ন উঠছে। রোজ নিয়ম করে এই উচ্চ রক্তচাপের ওষুধ খান, এই রক্তচাপ নামানোর ওষুধ কি আপনি খান, সেক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় ভয় কাজ করছে। এই ওষুধ যদি নকল হয়, সেক্ষেত্রে কি করা যায়? তার কারণ এই উচ্চ রক্তচাপের ওষুধ প্রায় প্রত্যেকটা মানুষকে এই মুহূর্তে বা প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বাড়ির মানুষকে খেতে হয়। সেক্ষেত্রে এই ওষুধ যদি নকল হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে ভয় ধরাটাই স্বাভাবিক। এবং নিয়ম করে যে ওষুধ আপনি প্রত্যেকটা দিন খাচ্ছেন, সেই ওষুধ যদি আসল না হয়, সেক্ষেত্রে কি করণীয়? আর সাধারণ ওষুধ খেতে হলেও ভাবতে হচ্ছে আপনাকে যে এই ওষুধ আসল নাকি নকল, নাকি আমার শরীরে কোনো রকম বিষক্রিয়া ঘটাতে পারবে কিনা। আর বাংলার বাজারে এই নকল ওষুধের রমরমা, বাংলার বাজারে একেবারে নকল ওষুধ ছড়িয়ে পড়েছে। উলুবেড়িয়ার ঘটনা, সেখানে এই নকল ওষুধ, জাল ওষুধের কারবার একেবারে রমরমিয়ে চলছে। আর এই ওষুধই কারবে জীবন, এই প্রশ্ন উঠছে। যে ওষুধের উপর ভরসা করে, যে ওষুধের উপর নির্ভর করে সাধারণ মানুষ বেঁচে থাকে, সেই ওষুধ যদি মানুষের জীবন কেড়ে নেয়, সেই প্রশ্ন তো থেকেই গেল। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মনে। সাধারণ যে ওষুধগুলো সাধারণ মানুষ ব্যবহার করে থাকেন, সেই ওষুধ যদি মানুষের জীবন কেড়ে নেয়, প্রাণ কেড়ে নেয়, সেই প্রশ্নগুলো উঠছে। মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগের ঘটনা, গত বছরের ঠিক নভেম্বর, ভবানীপুরের রিজেন্ট পার্ক এলাকা, সেখান থেকে প্রায় 6 কোটি টাকার নকল ওষুধ উদ্ধার হয়েছিল। আর সেই ঘটনার পর কি দেখা গিয়েছিল যে প্রত্যেকটা ওষুধে আমেরিকা, আয়ারল্যান্ড, তুরস্ক, বাংলাদেশ, বিভিন্ন দেশের নাম লেখা রয়েছে। মেড ইন বাংলাদেশ এই নামও লেখা ছিল। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শহর ছাড়িয়ে একেবারে জেলা উলুবেড়িয়ায় নকল ওষুধ, জাল ওষুধ কারবার একেবারে রমরমা। যেখানে ভবানীপুরে জাল ওষুধের রমরমা, তার হদিশ পাওয়া গিয়েছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এজেন্সি এবং রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা যখন যৌথভাবে অভিযান চালিয়েছিল। ঠিক তারপর এবার উলুবেড়িয়ায় সেখানেও জাল ওষুধের রমরমা। আর দুটোতেই একটা মিল পাওয়া গেছে যে ব্র্যান্ডেড কোম্পানির ওষুধের জাল করা। আর সেই জাল ওষুধের রমরমা এই মুহূর্তে সেই খবর প্রকাশ্যে আসছে। আর উলুবেড়িয়ার কি ঘটনা, সেখানে একটা এজেন্সি, মান্না এজেন্সি, সেই এজেন্সির বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ। কি করেছে তারা? এই কোটি কোটি টাকার জাল ওষুধ সরবরাহ করেছে এবং যে ওষুধে কোনো রকম বৈধ কাগজপত্র নেই বা সেই ওষুধ জাল, সেটা জানতে পারা গিয়েছে যখন রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা তারা অভিযান চালায়। আর সেই অভিযানের পর কোটি কোটি টাকার এই ওষুধের রমরমার হদিশ পাওয়া গেছে এবং প্রায় 20 লক্ষ টাকার হদিশ এই জাল ওষুধের খোঁজ পাওয়া গেছে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, সেই বাবলু মান্না, এই মান্না এজেন্সি, যে এজেন্সির কথা আপনাদের বলছি, এই এজেন্সির মাধ্যমেই এই নকল ওষুধের কারবার চলতো। আর সেই এজেন্সির মালিক বাবলু মান্না, তার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, দেখুন।
পাশাপাশি আরো একটা ছবি দেখাচ্ছি, ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তারা সেই নকল ওষুধের দোকানে হানা দিয়েছে। এই মুহূর্তে দুটো ছবি টেলিভিশন স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। একদিকে এই মান্না এজেন্সির কর্ণধার বাবলু মান্না, তাকে ধরা হয়েছে। অন্যদিকে ড্রাগ কন্ট্রোল তাদের আধিকারিকরা তারা রীতিমতো এই নকল ওষুধের দোকানে পৌঁছায়, তারা তল্লাশি চালায় এবং বেশ কিছু নকল ওষুধও তারা বাজেয়াপ্ত করে। এই ঘটনার পর একেবারে বাংলা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে যে যারা নিত্যদিন যাদের এই ওষুধ সঙ্গী, সেক্ষেত্রে এই ওষুধ যদি নকল হয় সেক্ষেত্রে তারা কি করবে, সেক্ষেত্রে আমরা কি করব। অন্যদিকে এই মান্না এজেন্সি, যে এজেন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমনটা অভিযোগ উঠেছে, অন্যদিকে এই বাবলু মান্না যে বাড়িতে ভাড়া নিয়েছিল এবং যে বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই নকল ওষুধের কারবার চালাতো, সেই বাড়ির মালিক কি বলছেন শোনাই। ভাড়া থাকতো, আজ 15-16 বছর আছে। আপনার বাড়ির তলাতেই গোডাউন? আমার বাড়ির তলাতেই গোডাউন আছে। আর কালকে কিছু জনা 25 পুলিশ এবং অফিসার এসেছিলেন, এসে দোকানটা সিল করে দিয়ে যায় এবং দোকান থেকে মালপত্র 4টের সময়, আর গেছে রাত্রি 9টায়। যেখানে একটা নির্দিষ্ট জায়গায় দীর্ঘদিন ধরে এই জাল ওষুধের রমরমা চলতো, কিন্তু সেখানকার যারা মানুষজন রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা কি জানতেন না এই বিষয়? কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শোনাবো। মোটামুটি বিকেল ওই 3:30-4 নাগাদ এসেছিল এবং পুলিশ প্রশাসন সবই এসেছিল। মোটামুটি 8টা 10-15 পর্যন্ত ছিলেন ওনারা, ঠিক আছে। আমরা পাশের দোকানদার, ঠিক আছে, আমরা দেখেছি বাইরে থেকে। মান্না এজেন্সি এটা কত বছর ধরে এখানে আছে? আমাদের নতুন দোকান তো আমরা ঠিক বলতে পারবো না, দীর্ঘদিনই আছে। সেই সাধারণ মানুষের তো আতঙ্কিত হওয়ারই কথা, কেন ওষুধ মানুষের শরীর অনেকটা ক্ষতি করে। সেই কারণে সবাই একটু মানে ভীত সন্তুষ্ট হচ্ছে। আমরা যারা আশপাশের লোক আমরা দেখেছি এবং লক্ষ্য করেছি যে এটা খুবই খারাপ বিষয়। আমি যেটা দেখলাম, এখানে বেশ কিছু উচ্চপদস্থ গাড়ি ঢুকেছিল এবং পুলিশ প্রশাসনের গাড়ি ঢুকেছিল, এটা আমার নিজের চোখে দেখা। এবার ভিতরে ওষুধে কোটানো গিয়েছিল। এবার ওখানে কী হয়েছে আমি ঠিক ডিটেলস বলতে পারবো না। হ্যাঁ, এই পর্যন্তই আমার দেখা। এবার কখন গেছে সেটাও আমি জানি না, কারণ সেই মুহূর্তে আমি ছিলাম না। জাল ওষুধ কেলেঙ্কারিতে শুনেছি আমি যে জাল ওষুধ কেলেঙ্কারিতে নাকি এখানে রেড হয়েছে, তবে পারফেক্টলি কোন গোডাউনে বা কোথায় রেড হয়েছে, ওর ভিতরে তো 2-3টে ওষুধের গোডাউন আছে। হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না। আর এই জাল ওষুধের রমরমার খবর যখন প্রকাশ্যে এলো, যখন স্থানীয়রা তারা একাধিক বিষয় উল্লেখ করছেন, তখন সেখানকার স্থানীয় চিকিৎসকরা তারাই বা কি বলছেন শোনাবো। মানুষের জীবন মরণের সমস্যা যেখানে, শাস্তি কেন হবে না? এটা তো হওয়া উচিত। নিশ্চয়ই এর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, এটাই তো আমরা আশা করি। ওষুধের ব্যাপারে মানে সর্বদাই সতর্ক থাকা উচিত সবার। যেখানে সেখানে ওষুধ না কেনা, হ্যাঁ, দেখে শুনে ওষুধ কেনা। একদিকে জাল ওষুধ, তার রমরমা বা তার প্রাদুর্ভাব, এগুলো তো ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ তারা যখন বাজারে ওষুধ কিনতে যাচ্ছেন, তাদের বোধহয় বোঝা সম্ভব নয় যে কোনটা আসল বা কোনটা নকল ওষুধ। সেক্ষেত্রে একটা ভয় তো রয়েছে, একটা সংশয় তো রয়েছে। সেক্ষেত্রে আপনি চিনবেন কিভাবে কোনটা আসল ওষুধ, কোনটা নকল ওষুধ? তার কারণ শুধুমাত্র শহর কলকাতা তো নয়, গ্রাম বাংলার বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তের মানুষ যারা যখন দোকানে যান, তারা নিশ্চয়ই সেই বিষয়টা সম্পর্কে বা সেই বিষয়টা যাচাইকরণ তাদের পক্ষে পুরোটা জানা সম্ভব নয়। কিভাবে সেই ওষুধ তারা যাচাই করবেন বা সেই ওষুধ নকল কিনা কিভাবে চিনবেন, সেই প্রশ্নগুলো তো উঠছে। তবে একবার আপনাদের দেখাই, গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে একবার আপনাদের সামনে তুলে ধরি ঠিক নকল ওষুধ যাচাই করবেন কিভাবে আপনি। ওষুধ কেনার সময় ওষুধের নামের বানান সঠিক কিনা দেখে নিতে হবে। অর্থাৎ যখন আপনি বাজারে যাচ্ছেন, মেডিসিন শপে যাচ্ছেন, যে ওষুধ আপনি কিনছেন সেই ওষুধ কেনার সময় সঠিক বানান আছে কিনা সেই বিষয়টা আপনাকে যাচাই করে নিতে হবে, খতিয়ে দেখতে হবে। নাম্বার 2, ওষুধের যে কোম্পানির, সেই কোম্পানির নাম সঠিকভাবে লেখা আছে কিনা তাও আপনাকে দেখে নিতে হবে। অর্থাৎ ধরুন যে কোম্পানির ওষুধ আপনি কিনতে যাচ্ছেন, সেই কোম্পানির সঠিক নাম লেখা রয়েছে কিনা বা তার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে যাচাই করে দেখে নিতে হবে। এখানেই শেষ নয়, যখন আপনি ওষুধ কিনতে যাচ্ছেন তখন সেই ওষুধের গায়ে যে কিউআর কোড রয়েছে বা যে বারকোড রয়েছে, সেই বারকোডের মাধ্যমেও আপনি যাচাই করে নিতে পারেন সেই ওষুধ আসল নাকি নকল। আর এটা তো মানুষের মনে হবেই যে ওষুধ দোকানে গেলে যথারীতি মানুষ তাড়াহুড়োর মধ্যে থাকে বা মানুষের
প্রয়োজনের বিভিন্ন ওষুধ কেনার ক্ষেত্রে এই বারকোড খতিয়ে দেখা বা এই কিউআর কোড খতিয়ে দেখা, এই বিষয়গুলো নিয়ে একটা টানাপোড়েন তো হবেই মানুষের মধ্যে। কিন্তু সেক্ষেত্রে টানাপোড়েন নয়, মানুষকে কিন্তু এই কিউআর কোড বা এই বারকোডগুলো কিন্তু একেবারে যাচাই করে নিতে হবে। আর এই বারকোডের মাধ্যমেই কিন্তু সেই ওষুধের একেবারে যাবতীয় ডিটেলস আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রেই আপনি যাচাই করতে পারবেন বা বুঝতে পারবেন যে ওষুধ আপনি কিনছেন সেই ওষুধ আসল নাকি নকল। এতে গেল ঠিক কিভাবে ওষুধ যাচাই করবেন আপনি। তবে ওষুধের একেবারে হোলসেল মার্কেট, যে বাগরি মার্কেট, যেখান থেকে প্রত্যেকটা দিন বহু ওষুধ সরবরাহ হয় একাধিক দোকানে, এই জাল ওষুধ চক্রের রমরমা বা এই খবর প্রকাশ্যে আসার পর সেই বাগরি মার্কেটের হোলসেলাররা তারা কি বলছেন শোনাই। এই মুহূর্তে একটা দোকানে রয়েছি, সেখানে আমি একটা জিনিস দেখাবো। অনেকেই দাবি করছেন যে ওষুধের বোতলে বা বাক্সে বারকোড থাকলে খানিকটা সুবিধা হয়। যেমন এটি একটি কোম্পানির ওষুধ এবং একটি কোম্পানিতে এই যে বারকোড রয়েছে, এই বারকোড যখনই কাস্টমার স্ক্যান করবে তখনই এই ওষুধটার ডিটেলস, অর্থাৎ কোথায় তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে এবং কি তার প্রোডাকশন, তাছাড়াও কবে এটার ম্যানুফ্যাকচার হয়েছে এবং কবে এক্সপায়ারি, তাছাড়াও এটা কি কাজে ব্যবহার হয়, সমস্ত কিছু জানা যাবে। কিন্তু ঠিক তার পাশেই একটি ওষুধ রয়েছে যেটিতে বারকোড নেই, শুধুমাত্র দাম লেখা রয়েছে। এটা ক্ষেত্রে জানতে কাস্টমারের সমস্যা হবে, সে কথা বলাই বাহুল্য। কিন্তু সেক্ষেত্রে ব্যবসায়ীরা দাবি করছেন যে এই বারকোড যদি সব ওষুধে দেওয়া যায় তাহলে জেনুইনিটি বজায় থাকে, এবং তারাও দাবি করছেন যে তারা কোম্পানি থেকে ডাইরেক্ট মাল কিনছেন, ফলত এখানে জাল ওষুধ ঢোকার ব্যাপারটি আসে না বা থাকে না। কিন্তু পার্সেন্টেজের কথা মাথায় রেখেই অনেক জায়গা থেকে, মার্কেটের বিভিন্ন জায়গা থেকে জাল ওষুধ বিক্রি হয়ে যায় বা বিক্রি হয়। সেক্ষেত্রে পুলিশ যখন এসে ছানবিন করে বা ডাক কন্ট্রোলের লোক এসে যখন ছানবিন করেন তখনই তারা বুঝতে পারেন যে ওই জায়গায় এই জাল ওষুধ বিক্রি হচ্ছে। এখনও পর্যন্ত ব্যবসায়ীদের মাথায় আসছে না যে কিভাবে চাল থেকে কাকড় আলাদা করা যায়। এরই মাঝখানে পড়ে যুঝছেন সাধারণ মানুষ, একথা বলাই বাহুল্য। ক্যামেরায় শান চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। এখানে রিটেল কাস্টমার প্রচুর আসে এখন বড় বাজারে, যেটা আমরা আগে করতাম না। দোকানের লাইসেন্স ছাড়া, মানে ট্রেড লাইসেন্স ছাড়া তা আপনার কোনো মাল বিক্রি হতো না, কারণ হোলসেল বলে কথা। শুধু এখন সেও হয় না, রিটেল পার্টিদের মাল বিক্রি করা হয় এবং তারা লোকের থেকে শুনে আসে, কেউ বলে 20%, কেউ বলে 30%। আরে আমরা কিনতে পারবো না 30%, আমরা কেনা নিয়ে আমাদের দেবো থেকে। তার মানে কি বাইরে যেমন হচ্ছে কি জেনারিক মাল পুশ করছে, তারপরে সরকারি মাল পুশ করে দিচ্ছে, তাদের পুষিয়ে যায়। প্যারাসিটামল বিভিন্ন রকমের হয়, অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকমের হয়। এখন ডাক্তাররা লেখে অ্যান্টিবায়োটিক, আমার ঘরে একটা অ্যান্টিবায়োটিকের দাম হচ্ছে 180 টাকা, এবার লোকালে জেনারিক মালের দাম হচ্ছে আপনার 20 টাকা। সেটা লাভ তো ওখানে ওটা পয়সা পিটিয়ে নিচ্ছে, তারা 30% দিলেও তাহলে অসুবিধা হয় না। এইখানে হোলসেলে কিন্তু সম্ভব না, এবং তখন কী হয়, লোকে ওই খোঁজে, তারা জায়গা মতো চলে যায়, তখন 2 নম্বরই, মানে 30% দেবো করতে কেন না থাকে। নকল ওষুধ তো কিছু বোঝা যায় না, একই জিনিস প্রায় একই ডিজাইন দেখাচ্ছে, কিন্তু ভিতরে কি হচ্ছে আমরা বেশিরভাগ হোলসেল বাক্স বিক্রি করি। ভিতরে কি হচ্ছে সেটা তো বলা তো আমাদের অসুবিধা হয়, সেটা তো বলা তো আমাদের মুশকিল। আমরা অরিজিনালি বিলগুলো বেসগুলো মিলিয়ে মোটামুটি চেষ্টা করি যদ্দূর পারি। হোলসেলও অত করা হয় না, তো চেষ্টা করি। কিন্তু নকল ওষুধ তো আমাদের এখানে আসবে আমি এখনও পর্যন্ত পাইনি বলতে গেলে। আমি কারণ হচ্ছে বিলেই কিনি, বিলেই বিক্রি করি। নকল ওষুধেতে লোগো থাকে না। কি লোগো যদি একটু বলে? কোম্পানির লোগো থাকে সমস্ত। আপনি দেখবেন যে কোনো কোম্পানির নাম লেখা থাকে, ট্যাগ থাকে, সেগুলো ওতে থাকে না। বারকোড যেভাবে কোম্পানিরা যে বারকোডগুলো ব্যবহার করে, এগুলো যদি এরা ব্যবহার করে তাহলে হবে। বারকোড ব্যবহার করে না বলেই হচ্ছে। মার্কেটে, আপনাদের মার্কেটে কি জাল ওষুধ আসছে, ওর থেকে বাঁচার উপায় যদি? কিচ্ছু নেই, কোনো উপায় নেই। আজও নেই, অতীতেও ছিল না, আজও নেই, ভবিষ্যতেও হবে না। নকল ওষুধ আসল ওষুধ চিনবেন কিভাবে, সেই বিষয়টা সুন্দরভাবে বাগরি মার্কেট থেকে তুলে ধরেছিল আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। তার পাশাপাশি সেই মার্কেটের হোলসেলাররা তারা কি বলছেন সেটাও আপনাদের শোনালাম। তবে একদিকে এই ওষুধ যদি আপনি কিনে নেন, বা ধরুন এই জাল ওষুধ, এই ওষুধের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বা আপনার শরীরে কি কি ক্ষতি করতে পারে, কি বলছেন চিকিৎসক তমনাথ চৌধুরী, চিকিৎসক তপনী ঘোষ, শোনাব। ভেজাল ওষুধে বাজার ছেয়ে গেছে। অতি সম্প্রতি বেশ কিছু পরিমাণে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ ধরা পড়েছে ভেজাল।
আমরা এটা ভেবে অবাক হচ্ছি এবং শিউরে উঠছি যে সাধারণ মানুষ সরল মনে এই ওষুধগুলি বাজার থেকে কিনে খাচ্ছেন, তাদের কি পরিণাম হবে? রক্তচাপ তো কমবেই না, রক্তচাপ না কমার কারণে মাথায় রক্তক্ষরণ, হার্ট অ্যাটাক এসব হবেই। তার সাথে এই কেমিক্যালগুলি যেগুলি দিয়ে ভেজাল ওষুধ তৈরি হচ্ছে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় কি ঘটবে? তাই এই ভেজাল ওষুধ রোকবার আরো বেশি উদ্যোগ আমরা আশা করি। নকল ওষুধে তো মানুষের জীবন পর্যন্ত যেতে পারে। নকল ওষুধ চিনবেন কি করে? দেখুন, ওষুধ যেখান থেকে খুশি কেনা উচিত নয়। ওষুধ রেজিস্টার ফার্মাসি থেকে কেনা উচিত, নাম করা জায়গা থেকে কেনা উচিত। যারা ফার্মাসিস্ট এবং যারা ফার্মাসিস্ট রেখে ওষুধের দোকান আছে, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, লাইসেন্স প্রাপ্ত দোকান, সেখান থেকেই ওষুধ কেনা উচিত। এইটা তো একদমই পদ্ধতিই নয়। ওষুধ কেনার পদ্ধতি হলো প্রেসক্রিপশন ডক্টর প্রেসক্রাইব করবেন, সেই প্রেসক্রিপশন আপনি দেখিয়ে কোনো শপ থেকে, কেমিস্ট বা ড্রাগিস্ট শপ থেকে আপনি ওষুধ নেবেন। এবং যারা অরিজিনাল বা আপনি বলতে পারেন যে অথেন্টিক ওষুধ বিক্রেতা, তাদের কাছ থেকে। তো কিউআর কোড দিয়ে ওষুধ কেনা এটা তো একটা পদ্ধতিই নয়। চিকিৎসক অমরনাথ চৌধুরী, চিকিৎসক তপনী ঘোষ, তাদের ঠিক কি বক্তব্য সেটা তো আপনাদের শোনালাম। এই ওষুধের ঠিক কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এই ওষুধ যদি আপনার শরীরে যায় সেক্ষেত্রে আপনার কি কি ক্ষতি হতে পারে, সেই বিষয়গুলো তারা তুলে ধরলেন। তবে এই ওষুধ, যে ওষুধের রমরমা বা যে জাল ওষুধ এই মুহূর্তে বাজারে ছড়িয়ে পড়েছে, সেই ওষুধ আপনি যাচাই করবেন কিভাবে, কোনটা আসল কোনটা নকল, বা আপনি যখন ওষুধ কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনার মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আরও একবার যদি তুলে ধরি, একদিকে ওষুধের যে নাম, সেই নাম আপনাকে যাচাই করে নিতে হবে। একদিকে যে কোম্পানির নাম, সেই নাম আপনাকে যাচাই করে নিতে হবে। এমনকি যে বারকোড ওষুধের প্যাকেটের গায়ে থাকে, সেই বারকোডে স্ক্যান করে যাবতীয় ডিটেলস কিন্তু আপনাদেরকে একেবারে যাচাই করে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই যাচাইকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভবানীপুর থেকে শুরু করে এই উলুবেরিয়ার যে ঘটনাগুলো, যে ঘটনায় ভবানীপুরের যে ছবি আমরা দেখেছিলাম, প্রায় 6.5 কোটি টাকার জাল ওষুধ উদ্ধার হয়েছে। সেখানেই শেষ নয়, এই জাল ওষুধের গায়ে একাধিক দেশের নাম ছিল, মেড ইন বাংলাদেশ, মেড ইন আমেরিকা, মেড ইন তুরস্ক, মেড ইন আয়ারল্যান্ড, এরকম যাবতীয় নাম লেখা ছিল। সেক্ষেত্রে সেই সমস্ত নথি বা সেই সমস্ত তথ্য যেহেতু সেই ওষুধ প্রস্তুতকারক সংস্থা তারা দেখাতে পারেননি, সেক্ষেত্রে সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এবার উলুবেরিয়ার ঘটনা। আর এই মুহূর্তে সরাসরি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে, অভিরূপার কাছে যাব। অভিরূপা, দেখো, ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে আমতা থেকে উদ্ধার করা হয়েছে এই জাল ওষুধ। এই জাল ওষুধ শহরের কোথায় কোথায় গিয়েছে, অর্থাৎ শহরের যেসব জায়গায় এই ধরনের ওষুধের মার্কেট রয়েছে সেই সব জায়গায় ঘুরে দেখেছি আমরা। মূলত কী কী থেকে রক্ষা পাওয়া যায় এটা খতিয়ে দেখলাম আমরা। যেহেতু ওষুধগুলো কোনো কোম্পানির নাম হয় না, সেই কারণে বড় কোম্পানির নাম নিয়ে এরা এই ধরনের ব্যবসা চালাচ্ছে। অনেক ক্ষেত্রে বড় কোম্পানির কোনো স্পেসিফিক ওষুধের নাম থাকলে সেগুলোর একটা দুটো ওয়ার্ড চেঞ্জ করে এই ধরনের ওষুধগুলো বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। তাছাড়াও বারকোড থাকে একটা, সেই বারকোড যদি তুমি কোনোভাবে স্ক্যান করাও তাহলে যারা কিনছেন ক্রেতারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে এই ওষুধটা কবে তৈরি হয়েছে, কবে তার এক্সপায়ারি এবং তার কী গুণাগুণ রয়েছে। সেই বারকোড এখন তৈরি হতে যাতে প্রত্যেকটি ওষুধে ফেলা যায় সেই চেষ্টাই করছে ব্যবসায়ী সমিতি। তারা বলছেন, তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের জাল ওষুধ যাতে বাজার থেকে আলাদা করা যায়, যাতে জেনুইন ওষুধই বিক্রি করা যায়। সেই কারণে এই ধরনের বারকোড যদি প্রত্যেকটা ওষুধের খামে দিয়ে দেওয়া হয় তাহলেও খানিকটা জেনুইনিটি প্রকাশ পায়। কিন্তু সেক্ষেত্রে ডাক্তারের কথাই হচ্ছে এই ধরনের ওষুধ যে অদল বদল হচ্ছে বা সেক্ষেত্রে এই ধরনের জাল ওষুধের ক্ষেত্রে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তার কারণ এই জাল ওষুধ যেসব জিনিস দিয়ে তৈরি হচ্ছে সেগুলো কী দিয়ে হচ্ছে বা সেগুলো শরীরের পক্ষে কতটা কার্যকারী হবে বা ক্ষতিগ্রস্ত হবে সেটা সম্পূর্ণ ঠিক মাত্রায় জানা যায় না। ফলত তার মাত্রা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই শরীরের ক্ষতি হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং তার থেকে বড় বিষয়, এই ধরনের জাল ওষুধ শহরের কোথায় কোথায় চলে যাচ্ছে, কোন দোকান থেকে তারা নতুন যারা ওষুধ কিনছেন তারা হয়তো জানেনই না যে তারা জাল ওষুধ কিনেছেন। সুতরাং জাল ওষুধ নাকি জেনুইন সেটা জানার বেশ কিছু উপায় রয়েছে। সেগুলো হচ্ছে, এক, বারকোড থাকলে সেটা স্ক্যান করে দেখতে হবে। নাম এবং নামের বানান, যে
কোম্পানির ওষুধ, তার লোগো, এগুলো খুব স্পেসিফিক বলে দেখতে হবে এবং ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট এগুলো নজরদারির মধ্যে রাখতে হবে। তাহলেই জাল ওষুধ কেনা থেকে বিরত থাকবে। কিন্তু রাজ্য সরকারের ভূমিকা তো অবশ্যই রয়েছে, তার কারণ যেভাবে ড্রাগ কন্ট্রোলার সারা রাজ্যে তথা সারা দেশে তারা ছানবিন চালান, সেক্ষেত্রে প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা হোলসেল ঘরে তাদের গিয়ে জানানো সম্ভব নয়। সেক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে সাধারণ মানুষকে, এমনটাই বার্তা দিচ্ছেন ডাক্তারেরা। একেবারে চিকিৎসকরা সেই সতর্কতা ইতিমধ্যেই করছেন সাধারণ মানুষকে। অনেক ধন্যবাদ জানাবো অভিরূপা। আর কোথাও গিয়ে যখন এই নকল ওষুধের রমরমা, তখন একটার পর একটা প্রশ্ন উঠছে যে এই ওষুধই কারবে না তো আপনার প্রাণ? জীবনদায়ী ওষুধ যদি নকল হয়, আর সেই নকল ওষুধের রমরমা বা সেই ওষুধের প্রসার যখন বাজার জুড়ে, তখন কাদের মদতে এই প্রশ্নগুলো উঠছে? কোটি টাকার নকল ওষুধ ছড়িয়ে পড়েছে ভবানীপুরের পর এবার উলুবেড়িয়ায় নকল ওষুধ আতঙ্কে ভুগছেন রাজ্যবাসী। কতটা ক্ষতি হতে পারে নকল ওষুধে? আর যখন জীবনদায়ী ওষুধ, এই ওষুধে নকল, তখন সেক্ষেত্রে এই ওষুধ খাওয়ার পরে সাধারণ মানুষের কতটা ক্ষতি হতে পারে সেই বিষয়গুলো উঠছে। আর এই জীবনদায়ী ওষুধ সেগুলো যখন নকল বের হচ্ছে বাজার জুড়ে, যে নকল ওষুধের রমরমা প্রসার পাচ্ছে, সেক্ষেত্রে এই জীবনদায়ী ওষুধ কেনার ক্ষেত্রেও একটার পর একটা প্রশ্ন উঠছে। আর হোলসেলার থেকে শুরু করে বিক্রেতা, তাদের অনেকেরই মত, অনেকেই বলছেন যে বেশি ডিসকাউন্টের আশায় সাধারণ মানুষ তারা মেডিসিন শপে আসছেন, বেশি ডিসকাউন্ট পাচ্ছেন, এটা ভেবে যখন আপনি দোকানে আসছেন তখনই ঘটছে বিপদ। ঠিক কি বলছেন তারা, শোনাবো। কাস্টমার প্রচুর আসে এখন বড়বাজারে, যেটা আমরা আগে করতাম না। দোকানের লাইসেন্স ছাড়া, মানে ট্রেড লাইসেন্স ছাড়া তা আপনার কোনো মাল বিক্রি হতো না, কারণ হোলসেল বলে কথা। শুধু এখন সেও হয় না, সব রিটেল পার্টিদের মাল বিক্রি করা হয় এবং তারা লোকের থেকে শুনে আসে, কেউ বলে 20%, কেউ বলে 30%। আরে আমরা কিনতে পারবো না 30%, আমরা কেনা নিয়ে আমাদের দেবো থেকে। তার মানে কি, এই বাইরে যেমন হচ্ছে কি জেনারিক মাল পুশ করছে, তারপরে সরকারি মাল পুশ করে দিচ্ছে, তাদের পুষিয়ে যায়। প্যারাসিটামল বিভিন্ন রকমের হয়, অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকমের হয়। এখন ডাক্তাররা লেখে অ্যান্টিবায়োটিক, আমার ঘরে একটা অ্যান্টিবায়োটিকের দাম হচ্ছে 180 টাকা, এবার লোকালে জেনারিক মালের দাম হচ্ছে আপনার 20 টাকা। সেটা লাভ তো ওখানে ওটা পয়সা পিটিয়ে নিচ্ছে, তারা 30% দিলেও তাদের অসুবিধা হয় না। এইখানে হোলসেলে কিন্তু তো সম্ভব না। এবং তখন কি হয়, লোকে ওই খোঁজে, তারা জায়গা মতো চলে যায়, তখন 2 নম্বরই, মানে 30% দেবো করতে কেন না থাকে। যেখানে মানুষ বেশি ডিসকাউন্ট পাচ্ছে বা যেখানে বেশি মানুষ ছাড় পাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষ যাচ্ছেন। আর কোথাও গিয়ে এই প্রলোভনে পা দিয়েই সাধারণ মানুষের একাংশের ক্ষতি হচ্ছে। আর যেখানে সাধারণ মানুষ এই ডিসকাউন্টগুলো পাচ্ছে বা এই ছাড়গুলো পাচ্ছে বা স্বল্প মূল্যে বেশি ওষুধ পাচ্ছে, সেখানেই সাধারণ মানুষ যাচ্ছেন। আর সেখানেই বিপদ। যে দোকানে ভিড়, যে দোকানে এত ডিসকাউন্ট, যেখানে স্বল্প মূল্যে এই ওষুধের ডিসকাউন্ট বা এই ওষুধগুলো দেওয়া হচ্ছে, সেখানেই বিপদ লুকিয়ে আছে। সেখানেই নকল ওষুধের রমরমা বাড়ছে, এটাও মনে করা হচ্ছে। আর এই যে ঘটনা, সেই ঘটনা আরও একবার সেই বিষয়গুলো প্রমাণ করে দিল। তার কারণ এই যে ব্যবসায়ীরা বলছেন, এই হোলসেলাররা বলছেন যে স্বল্প মূল্যে ওষুধ দেওয়া বা বেশি ডিসকাউন্ট দেওয়া, বেশি ছাড় দেওয়া, এগুলোই সাধারণ মানুষকে টানছে। আর সেই টান থেকেই সেই দোকানগুলোতে মানুষজন ভিড় জমাচ্ছেন, তারপরেই তারা বিপদে পড়ছেন। এই বিষয় নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, শোনাবো। সব হয়, ওষুধ, ডাক্তারি, স্বাস্থ্য, শিক্ষা, সব জায়গাতে সব কিছু হয় যদি পয়সা দেওয়া যায়। এখানে পয়সা ফেঁকো, তামাশা দেখো, পয়সার বিনিময়ে এ বাংলায় সব কিছু হয়। এটাই দিদির বাংলা, যেখানে পয়সার বিনিময়ে তুমি সব কিছু করতে পারো। তৃণমূল করার বিনিময়ে সব কিছু করতে পারো। মানুষ খুন করতে পারো, মানুষের উপর অত্যাচার করতে পারো, মানুষের সঙ্গে দুর্নীতি করতে পারো, জমি কেড়ে নিতে পারো, সংসার ভেঙে দিতে পারো, সব কিছু করতে পারো। বিনিময়ে হয় তৃণমূল করতে হবে কিংবা প্রশাসনকে ঘুষ দিতে হবে। দেখবেন যারা এই ওষুধের কারবারটা করছে, তাদের পিছনে পৃষ্ঠপোষক হিসাবে তৃণমূলের কোনো নেতা অবশ্যই আছে। এই লোকটা যাকে পয়সা দিয়ে এই কারবারটা করছে, এখানে কোনো ভুল নাই, তার সঙ্গে প্রশাসন আছে। এইভাবেই সংগঠিত অপরাধ হচ্ছে এই বাংলায়। একদিকে ভবানীপুরের রিজেন্ট পার্কে সেই ঘটনা হোক বা উলুবেড়িয়ার এই মান্না এজেন্সি, সেই এজেন্সির ওষুধ হোক, এই নকল ওষুধের রমরমা বা নকল ওষুধের কারবার সেটা বেড়েই চলেছে। আর সেক্ষেত্রে সাধারণ মানুষ যাদের এই ওষুধগুলো নিত্য প্রয়োজন, যারা প্রতিদিন
এই ওষুধগুলো কিনে থাকেন, সেক্ষেত্রে সেই ওষুধ আসল নাকি নকল এই প্রশ্নগুলো উঠছে। তার কারণ উলুবেড়িয়া ভবানীপুরের এই ঘটনাগুলো, সেই ঘটনাগুলো এই বিষয়গুলোই কোথাও গিয়ে প্রমাণ করছে। আর যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনাদের সামনে জানাচ্ছিলাম, বা হোলসেলাররা, বিক্রেতারা তারা যেটা বলছিলেন যে এই স্বল্প মূল্যে ওষুধ পাওয়া, বেশি ডিসকাউন্টের আশা, সেই বিষয়গুলোর জন্য কিন্তু সাধারণ মানুষ সেই দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। এখান থেকেই চিকিৎসক অর্চনা মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্চনা দেবী, যে বিষয়টা উঠে আসছে, এই ভবানীপুরের ঘটনা হোক বা এই উলুবেড়িয়ার ঘটনা, যেখানে নকল ওষুধের কারবার, নকল ওষুধের রমরম এগুলো বেড়েই চলেছে, কি বলবেন? দেখুন, একজন ডাক্তার হিসেবে আমি মনে করি নকল ওষুধ বলতে আপনার দুটো জিনিস, এক ওষুধই নয়, সেটা জল হতে পারে, তেল হতে পারে, সেই জিনিসটাকে ওষুধ বলে চালিয়ে দিয়ে মানুষ আশা করে সেটা খাবে, আর খাবার পরে তার কোনো অ্যাকশন হবে না, রোগের চিকিৎসা হবে না এবং মানুষ ক্ষতি হবে, মারা যাবে। এইটা কোনো অবস্থায়, দিস ইজ ক্রিমিনাল অফেন্স। শুধু অফেন্স না, মানুষ মারার সেকশনও তাকে দেওয়া যায়, খুন করার জিনিসও দেওয়া যায়, তার প্রাণ বিনাশ হবে, সবকিছু। এবং আমাদের রাজ্যে এই যে দেখার অভাব, কোনো অবজারভেশন নেই, কোনো রাজ্যে তদারকি নেই, ড্রাগ ইন্সপেক্টররা কি করে জানে না, ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো লাইসেন্স পাচ্ছে, তারা ভুল ওষুধ তৈরি করছে, প্রস্তুতকারকদের এবং ডিস্ট্রিবিউটারদের সমস্যা, এগুলো সমস্ত হেলথ ডিপার্টমেন্টকে কন্ট্রোল করতে হবে শক্ত আছে, এবং কারাপশন বন্ধ করতে হবে, অ্যাডাল্টারেশন বন্ধ করতে হবে। আরেকটা যেটা কলকাতায় চলতে দেখেছি বাকরি মার্কেটে, সেটা হলো এক্সপায়ারি মেডিসিন, সেগুলোর স্ট্যাম্প তুলে জলে মুছে আবার তাদের চালু করা। এই জিনিসগুলো যদি বন্ধ না করা যায়, মানুষ কি ভরসায় পশ্চিমবঙ্গে বেঁচে থাকবে বলতে পারেন? কি ভরসায়, কোন ওষুধ খাবে? ওষুধটা জাল, প্রত্যেকটা জায়গায় এই চলছে। এগুলো কি রোধ করা যায় না? সরকার কি পারেন না শক্ত হাতে দমন করতে? আমি সকলের কাছে, সরকারের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে এবং যারা এই জাল ওষুধের ব্যবসাকারী তাদেরও বলবো, মানুষের জীবন বাঁচানোর জন্য আপনারা এগুলো বন্ধ করুন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো ম্যাডাম। এখান থেকে প্রশ্ন উঠছে, যখন এই জাল ওষুধ চক্রের রমরমা, এই জাল ওষুধ চক্রের কারবার ছড়িয়ে পড়ছে, তখন কাদের নেপথ্যে এই চক্র চলছে, বা কোনো বড় মাথা কি রয়েছে এর পেছনে? এখান থেকে সাধারণ মানুষ, তাদের মধ্যেও একটা আতঙ্ক কাজ করছে, একটা ভয় কাজ করছে, কি হতে পারে। আর এখান থেকে কি বলছেন তারা, শোনাব। স্বাস্থ্য দপ্তরের তো নজরদারি দরকার না, এখন ওষুধটা দেখেই নিই, কিন্তু এর মধ্যে যদি ভেজাল থাকে তো তার ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, জানতে পারবো না। আমরা যে কম্পোজিশনটা আছে সেটা দেখে নিচ্ছি, কিন্তু তার মধ্যেও যদি ভেজাল থাকে তাহলে আর কি করে বুঝবো আমরা? আশঙ্কা, তারপরে প্রেশার সেখানে তো কমবেই না, উপরন্তু যে উদ্দেশ্যে খাওয়া সেটা তো হবেই না, উপরন্তু ক্ষতির দিকে চলে যাবে আরও। এইখানকার স্বাস্থ্য ভবনও, দিল্লির স্বাস্থ্য ভবন, সবাই যাদের এর উপরে নজর রাখার কথা, তারা কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে তারা রেগুলার ভিজিট করে না এই সমস্ত ম্যানুফ্যাকচারারদের। একদম নজরদারি, এগুলোর মিনিস্টারি লেভেলে সব কিছুই দেখা উচিত। সবাই এটা তো জনসাধারণ জানে তো, এগুলো মানে কত কিছু ডুপ্লিকেট জিনিস হচ্ছে, সেগুলো তো ঠিক করা দরকার। তো ব্যবসা এখন ভারতবর্ষের সবথেকে বড় ব্যবসা হচ্ছে ওষুধের। মূল্যে মিনিস্টারদের কিছু যায় আসে না, মানুষ 100 মরলে কিছু যায় আসে না, এত কোটি মানুষের মধ্যে যদি 2-5 হাজার 10 হাজার মরে যায় কিছু যায় আসে না। নজরদারি তো জানা উচিত, মানে এই যে কোনটা ভেজাল কোনটা ভেজাল না, সেটা তো ওদের প্রত্যেকটা দোকানে গিয়ে দেখা উচিত যে কি কোনটা ঠিক কোনটা ভুল, নাহলে সাধারণ মানুষ জানবে কি করে? ভেজাল ওষুধ খেয়ে যদি কারোর কিছু হয়ে যায় তাহলে দায়ী কিন্তু স্বাস্থ্য ভবনদের কেউ নেবে না, দায়ী কিন্তু আমাদেরকেই করা হচ্ছে। তো এখানে আমাকে কী বলার আছে, ওদেরকেই ঠিক করা দরকার এটা, স্বাস্থ্য ভবনের লোকেদের, মানে আমাদের যারা কি বল মেডিকেল ডিপার্টমেন্টে যারা উপরে বসে থাকেন তাদেরকেই ঠিক করা দরকার। আমি বসবাস করছি, বিশেষত যে রাজ্যে আমি বসবাস করছি, বসবাস করাটাই বিপজ্জনক। কোনটা আপনি আটকাবেন? আপনি যে ভাতটা খাচ্ছেন সেটা ভেজাল, আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা ভেজাল, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। যে যদি ট্রেনে বাসে যাতায়াত করেন সেখানেও ভেজালের শেষ নেই। আর প্রেশারের ওষুধ রেগুলার একটা মানুষকে ইনটেক করতে হয়, টুয়াইস আর একবার যেটাই হোক, তো সেটা তো ভেজাল হবে, মানে এটা আমরা কোথাও না কোথাও গিয়ে। এই মুহূর্তে চিকিৎসক ইন্দ্রনীল খান রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রনীল বাবু, ভবানীপুর থেকে শুরু করে উলুবেড়িয়া একটার পর একটা ঘটনা যেগুলো সামনে আসছে, জাল ওষুধ চক্রের কারবার, জাল ওষুধ চক্রের রমরমা, এগুলো প্রকাশ পাচ্ছে, কি বলবেন এই বিষয় নিয়ে?
দেখুন, ভুয়ো শিক্ষক, ভুয়ো চিকিৎসক, ভুয়ো ওষুধ, ভুয়ো স্যালাইন, পুরো জালি কারবারিদের দিয়ে পুরো পশ্চিমবঙ্গ আমাদের ছেয়ে গেছে। পশ্চিমবঙ্গের দুর্নীতির যে পাহাড়, পর্বতমান দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, সবকিছুকে মানুষের আমাদের দৈনন্দিন জীবনকে পুরো গ্রাস করে ফেলেছে। এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ভাবে তারা যেখানে নেতা মন্ত্রী সর্বস্তরে দুর্নীতি করে ফেলে, সর্বস্তরে সিন্ডিকেট, কাটমানি, ভুয়ো ভ্যাকসিন, জালি স্যালাইন, জালি ওষুধ, সবের মধ্যেই এত দুর্নীতি। নেতা মন্ত্রী থেকে শুরু করে চুনোপুটি থেকে শুরু করে রাঘব বল সর্বস্তরে তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ভুয়ো আজকে মানুষের জীবন দেয় যে ওষুধ, সুগার, প্রেশার, এগুলো জীবন দেয়। এখানে কোনো ধরনের একটা ভুয়ো ওষুধ যদি কেউ মানুষ 7 দিন খেয়ে থাকে, কারোর স্ট্রোক হয়ে যেতে পারে, কারোর অন্যান্য নানা ধরনের রিয়াকশন হতে পারে, কারোর সুগার এত বেড়ে গিয়ে তিনি কোমায় চলে যেতে পারেন। তো মানুষকে ধ্বংস করে দেওয়া, তাদের জীবন কোনো কিচ্ছুকে ছাড়ছে না। এই দুর্নীতির অবসান ইমিডিয়েটলি ঘটাতে হবে এবং অবসান ঘটাতে হবে, একদম সমূলে অবসান ঘটাতে হবে এবং সর্বস্তর থেকে, একদম উপর থেকে শীর্ষ স্তর থেকে যদি দুর্নীতি না সরানো যায় তাহলে সর্বস্তরে মানুষের দৈনন্দিন জীবন এরকম ভাবেই ধ্বংস হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো স্যার। একদিকে বাংলার বাজারে জাল ওষুধ ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে একটা আতঙ্ক কাজ করছে, একটা ভয় কাজ করছে যে সেই ওষুধ যদি আমার শরীরে যায়, আপনার শরীরে যায়, সেক্ষেত্রে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কি কি ক্ষতি হতে পারে। তবে ভয় নয়, সতর্ক হওয়া দরকার এবং যে সতর্কতা অবলম্বন করার কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যে পর্যায়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যে কি কি করলে সেই ওষুধ আসল নাকি নকল সেটা আপনি যাচাই করতে পারবেন। তাই ভয় না পেয়ে, আতঙ্ক না পেয়ে একেবারে সতর্ক হয়ে যান, আতঙ্কগ্রস্ত না হয়ে একেবারে সতর্ক হন এবং যা যা উপায় অবলম্বন করার কথা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, সেই উপায়গুলো অবলম্বন করলেই আপনি যাচাই করতে পারবেন। আর আসল ওষুধ নকল ওষুধ যাচাই করার ক্ষেত্রে নিজেও সতর্ক হন, অপরকেও সতর্ক করুন।